সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম, সাথে আছে আব্দুল্লাহ ফারুক। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শেষ মুহূর্তে মালয়েশিয়াগামী 30,000 কর্মীর ভাগ্য ঝুলে আছে ঢাকা ও কুয়ালালামপুর এয়ারপোর্টে। এরই মধ্যে আর কর্মী না নেয়ার ঘোষণা দিয়েছে কুয়ালালামপুর। তবুও শেষ সুযোগ নিতে বিমানবন্দরে অন্তহীন অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ, তবে মেলেনি টিকিট। এদিকে জনশক্তি রপ্তানি খাতে দুর্নীতির দায়ে 47 নিয়োগদাতার লাইসেন্স স্থগিত করেছে মালয়েশিয়া। সম্রাট হোসেনের রিপোর্ট। করোনা মহামারী শেষে 2022 সালে ফের শ্রমবাজার চালুর পর মালয়েশিয়ায় গেছেন প্রায় 5 লাখ বাংলাদেশি কর্মী কোটা পূরণ হয়ে যাওয়ায় ভিসা কিংবা ছাড়পত্র যাই থাকুক 31 মের পর আর কেউ ঢুকতে পারবে না, এমন সিদ্ধান্ত আগে জানিয়ে দিয়েছে কুয়ালালামপুর। হাতে 6 মাস সময় পেলেও বেঁধে দেওয়া নিয়মে পাত্তা দেননি জনশক্তি রপ্তানিকারকরা। তাই তো শেষ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক হাজার কর্মী সবাই অপেক্ষা করছেন কখন টিকিট নিয়ে আসবেন রিক্রুটিং এজেন্সির লোকজন। একবার বলে টিকিট পাচ্ছি, আবার বলছে যে টিকিটের দাম বেশি, মানে এরকম বিভিন্ন কজ দেখাইয়া 5:30 বাজেও ফোন অফ করছে। বলতেছে 2 ঘন্টা পরে ফ্লাইট, বলতেছে 4 ঘন্টা পরে ফ্লাইট, তোমরা আশেপাশে থাকো, এয়ারপোর্টের আশেপাশে থাকো। আমরা এয়ারপোর্টের আশেপাশে রয়েছি, আমাদের এখনো খবর নেই। এখন না যাত পালে এদিকে ঋণের মাথা মনে করেন মাথার উপর বোঝা চাপানো আছে, আর এটা এলাকার তো লোক বলবেই, কি করব। শ্রমবাজার বন্ধ হতে যাওয়ায় অনিশ্চিত প্রায় 30,000 কর্মীর মালয়েশিয়া যাত্রা। অথচ রিক্রুটিং এজেন্সিকে 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন তাদের এক একজন। 20 তারিখে বুকিং টিকিট দিছে, ওইটা মার খাইছি। আবার আপনার 23 তারিখে বুকিং টিকিট যেটা দিছে ওইটা নিয়েও ঢুকছিলাম, ঢুকার পরে বলতে আমাদের টিকিট কনফার্ম হয় নাই, আমাদের হাতে পাসপোর্ট ভিসা আছে, টিকিট নাই, এই জন্য আমরা যেতে পারছি না। 1 সপ্তাহ সময় নেই, তাহলে 1 সপ্তাহ যদি সময় নেই তাহলে আমরা হাজার হাজার মানুষ যেতে পারবো। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, জনশক্তি রপ্তানিকারকদের কাছে মালয়েশিয়াগামীদের হিসাব চেয়েছিল সরকার, কিন্তু তা দেয়নি বাইরা। মানুষ কতজন রেডি আছে, কিভাবে যাবে, কতজন যাবে, এই লিস্ট রেডি করার জন্য তারা লিস্ট দিতে পারে নাই। মন্ত্রীর এমন বক্তব্যে কৌশলী জবাব বাইরা মহাসচিবের। দাবি করেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে শ্রমবাজার। মালয়েশিয়ান গভর্নমেন্ট তো আগেই ডিক্লেয়ার করছে যে এই 31 মের ভিতরে লোকগুলো ক্লিয়ার করতে হবে। আমরা আমাদের ব্যবস্থাপনাটা, মানে আমাদের যারা আমাদের এই সেক্টরে মানে কাজ করেছে কিংবা করছে তাদের সার্বিক ব্যবস্থাপনাটা আমরা শেষ সময় এসে প্রেশারটা দিলাম কেন? সরকার যখন দায় দিচ্ছেন রিক্রুটিং এজেন্সিকে, তখন এই শ্রমবাজার সিন্ডিকেটের অন্যতম সদস্যের উল্টো প্রশ্ন, টিকিট না পেয়ে কেন বিমানবন্দর যাচ্ছেন কর্মীরা? যারা টিকিট ছাড়া গেছে তাদের তো ওখানে যাওয়ার কথা না, যাদের টিকিট কনফার্ম হবে তারাই শুধু এয়ারপোর্টে যাওয়ার কথা। তো কেন রিক্রুটিং এজেন্সি ওনাদেরকে টিকিট ছাড়া পাঠিয়ে দিল, আমার বোধগম্য হচ্ছে না। মালয়েশিয়ার কর্মী পাঠানোর চক্রে ছিল 25টি এজেন্সি। এরপর ধাপে ধাপে মোট 100 বেসরকারি এজেন্সি অনুমোদন পায়। এর সঙ্গে যুক্ত হয় সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। গত এক যুগে 3 বারেরও বেশি মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়। এরপরই কয়েক বছর পর নানান অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগে বন্ধ হয় বাংলাদেশের অন্যতম এই শ্রমবাজার। মাঝখানে রিক্রুটিং এজেন্ট কিংবা সিন্ডিকেটের কবলে পড়ে তাদের পকেট ভারী হয়। সংশ্লিষ্টরা মনে করছেন এই শ্রমবাজার বন্ধের পেছনে রয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়া অংশের বড় ধরনের অনিয়মের যোগসাজশ। সম্রাট হোসেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। শেষ সময় পেরিয়ে গেলেও রাতভর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করেছেন অনেকে। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাহী। আমরা যাচ্ছি তার কাছে। সজল, রাতভর অপেক্ষা শেষে এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে? ফারুক, আপনি জানেন যে মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু গতকাল সকাল থেকে হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল বিমানবন্দরে। সেই অপেক্ষা কিন্তু আমরা দেখেছি রাত 12টা-1টা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে মানুষ কিন্তু তখনও বসেছিল এয়ারপোর্টে। তারা অধীর অপেক্ষায় যে তাদের যে রিক্রুটিং এজেন্সি যাদের মাধ্যমে তারা লাখ লাখ টাকা দিয়েছে তাদের মাধ্যমে যারা যাবে আসলে তাদের কাছ থেকে গ্রিন সিগন্যালের জন্য তারা কিন্তু অপেক্ষা করছিল। কিন্তু তবে সেই অপেক্ষার প্রহর আসলে শেষ হয়নি। তবে অনেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাতেও কিন্তু কয়েকটি ফ্লাইটে মালয়েশিয়া গিয়েছে, তবে তারা আদৌ মালয়েশিয়া এয়ারপোর্ট ক্রস করে ঢুকতে পারবে কিনা সেই বিষয়টি সন্দিহান। এছাড়া যাদের সাথে কথা বলেছি আমরা, অনেকে বলছে যে তারা এখানকার আশেপাশের কোনো হোটেলে অবস্থান করছে এবং
এবং কেউ কেউ হতাশ হয়ে তাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে। আসলে অনেকে বুঝতেই পেরেছে যে আসলে তারা যেতে পারবে না মালয়েশিয়া। এই বিষয়টি বুঝতে পারার পরেই কিন্তু অনেকেই গ্রামে চলে গিয়েছে। আমরা সকালে এসে যে এই বিষয়টি দেখতে পাচ্ছি যে কালকে যে বিষয়টি ছিল যে এখানে হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছিল, তবে আজকে এখন কিন্তু সেই পরিস্থিতি নেই। মালয়েশিয়াগামী যে সকল মানুষ তারা কিন্তু তাদের যেই চাপ ছিল সেই চাপটি কিন্তু এখন নেই। তবে তারা আশেপাশে বিভিন্ন হোটেল এবং তারা তাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে, এমনটি আমার সাথে কথা হয়েছে এখানে অবস্থানরত কয়েকজনের সাথে। এখানে যারা অবস্থান করছে তারা এখনো আশায় বুক বেঁধে আছে যে তারা মালয়েশিয়া যেতে পারবে। তবে এইটি কিন্তু আসলে সম্ভব না, যেহেতু মালয়েশিয়ার শ্রমবাজার তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফারুক। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সজল শাইখ। থামছেই না সাগর পথে ইউরোপে মানব পাচার। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর তালিকায় শীর্ষে বাংলাদেশ। চলতি ক্যালেন্ডারের প্রথম 4 মাসে এই ঝুঁকিপূর্ণ পথে যত মানুষ ইউরোপে ঢুকেছে তার 21% বাংলাদেশি। আর অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে মৃতের তালিকায় 12 ভাগ। গেল 5 বছরে শুধু মাদারীপুরের মানব পাচার মামলা হয় 247টি, যার আসামি 1252 জন, যদিও আটক মাত্র 164 জন। তবে সাজা হয়নি একজনেরও। সম্রাট হোসেনের আরেকটি রিপোর্ট, ক্যামেরায় মুমিনুল হক আফান। ছেলে তার স্বপ্ন দেখেছিল অনেক, তবে ভূমধ্য সাগর দুঃস্বপ্ন হয়ে মায়ের চোখে দুঃখ সেঁটে দিল। হাজারবার মানা করেছিলেন মা, কিন্তু সন্তানও নাছোড়বান্দা। অবশেষে একমাত্র আবাদি জমি বেছে জোগাড় করেছিলেন ইউরোপ যাবার টাকা। যদিও অবৈধ আর বিপদসংকুল পথটুকু পাড়ি দেওয়া হয়নি। অথই সাগরে মৃত্যু হয় মামুন শেখের। বাবা আমার পাগল হয়ে গেছে, যত হিন্দে বন্ধু বান্ধব সব গেছে। এটা মামুন এই ফিলায় মামুন, ওরা যদি বলতো যে এত কষ্ট হয় তাইলে আমার বাবাও বুঝতো যে না, আমি বিদেশে ফিরে যাব না। ভূমধ্য সাগরের সেই একই জলকন্যা হয়েছে মাত্র 5 কিলোমিটার দূরে থাকা স্কুল পড়ুয়া সজীব কাজীর মায়ের চোখেও। সেই একই নৌকাতেই একমাত্র সন্তানের মৃত্যু। মায়ের জীবনটাকেই আজীবনের জন্য করে দিয়েছে এলোমেলো। সারাদিন বই থাকলে কি বালঠায়? আমি কই তো একটু পড়বি নাকি? কয় না, আমার পড়বে কি এর, ওই যে বাইরে দিয়ে পড়ছে, চাকরি পায় না, ওটা পড়বে টাকা ব্যয় করবো। শ্রাদ্ধ চলছে মাত্রই কলেজে ওঠা নয়ন বিশ্বাসের। অদম্য স্বপ্নটাই যে জীবনটাকে ডুবিয়েছে ভূমধ্য সাগরে। মাদারীপুরের রাজের উপজেলায় কান পাতলেই শোনা যায় এমন আর্তনাদ। কেননা চলতি বছরের 14 ফেব্রুয়ারি ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে মৃত 8 বাংলাদেশির 5 জনই এই উপজেলার। যেখানে আমার জীবনে ঝুঁকি আছে সেখানে না যাওয়াটাই ভালো। আমি যেখানে যারা আসলে যে চলে গেছে তারা তো গেছে, পরবর্তী থেকে তারা আর জানি কেউ এই পথে পা না বাড়ায়। এরপরও বিশ্বের অন্যতম প্রাণঘাতী এই পথে কেন যাচ্ছে বাংলাদেশিরা? উত্তর খুঁজতে একই নৌকা থেকে বেঁচে ফেরা বাঁধন মণ্ডলের সাথে কথা হয় চ্যানেল 24-এর। 1 বছর টাইম নিলাম, তোমার 1 বছরের ভিতর হবে আর কি। পরে আমার 1 বছর যাওয়ার পরে বলে যে তোমার হবে না, টাকা ফেরত নিয়ে যাও তুমি, 30,000 আর 70,000 টাকা মাই, এইগুলো বলছে। পরে আর যাইতে পারিনি, পরে আমাদের লিবিয়ার পথ বেছে নিতে হয়েছে। বাংলাদেশের অবৈধ অভিবাসন প্রবণ এলাকাগুলোর মধ্যে মাদারীপুর অন্যতম। হিসেব বলছে গেল 1 দশকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে মৃত্যু হয়েছে অসংখ্য বাংলাদেশির, যাদের অনেকের বাড়ি এই রাজরে। প্রলোভনের ফাঁদে এমন মৃত্যু এবারই প্রথম নয়, তবে এটি শেষ তাও কি বলা যাবে? কারণ গত 5 বছরে মাদারীপুরে মানব পাচারের 247টি মামলায় 1252 জন আসামি হলেও আটক মাত্র 164 জন, সাজা হয়নি একটিতেও। মানব পাচারের সাথে যদি সে জড়িত হয় অথবা অন্য কোনো অপরাধে যদি সে অপরাধী হয়ে থাকে, আমরা তাকে কোনোভাবে ছাড় দিই না। এটা আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই ক্ষেত্রে আমাদের কোনো ছাড় নেই। কিন্তু আপনারা যে তথ্যটি বলেন এটাও সত্য যে একটি মামলা হলে 10, 12 জন, 15 জন, 20 জনের নামে মামলা দেয়। এই মামলায় কিন্তু সবাই আসলে সম্পৃক্ত না। জাতিসংঘের পরিসংখ্যানে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানোর তালিকার শীর্ষে বাংলাদেশ 21%, আর যারা মারা যাচ্ছেন তাদের 12 ভাগই বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24, মাদারীপুর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল।
সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগের বিষয়ে কিছুই জানে না আওয়ামী লীগ, একথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক মামলা করলে আদালতই ঠিক করবে তাকে জেলে যেতে হবে কিনা। মন্তব্য করেন, দুর্নীতিবাজদের তালিকা করতে চাইলে বিএনপি নেতাদের নাম আসবে সবার আগে। গতকালকে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে বেনজির দেশের বাইরে চলে গেছেন। এই প্রসেসের মধ্যে থাকতে থাকতে উনি দেশের বাইরে চলে গেছেন, এটি কি সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত? আমি ঠিক জানি না, আই এম নট ক্লিয়ার, এটা এখনো পরিষ্কার না। দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, যে তো প্রক্রিয়ার মতো দিয়ে হবে। সরকার নয়, দেশ চালাচ্ছে বর্গীরা, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দোয়া অনুষ্ঠানে কথা বলেন তিনি। দাবি করেন, বাংলাদেশ লুটেরাদের কবলে পড়েছে, দেশকে তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে আওয়ামী লীগ। আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারকে টিকিয়ে রেখেছে ভারত, সব কিছু দিলেও বিনিময়ে বাংলাদেশ কিছুই পায়নি। অভিযোগ করেন, গদি টিকিয়ে রাখতে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে চায় ক্ষমতাসীনরা। আর এই আগ্রাসী শক্তিকে যারা মদত দিচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত করতে, জাতীয় স্বার্থকে নির্বাসিত করতে, বঞ্চিত এবং প্রতারণা করতে যারা আজকে শুধু ক্ষমতায় থাকার একটি পৈশাসিক মনোবৃত্ত নিয়ে আছে, তারাই প্রতিবাদের কণ্ঠগুলিকে রোধ করা। বাইরে আগে শুনতাম বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত, এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়, সেই বর্গীরা ক্ষমতায় আছে। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা তদন্ত মামলার অন্যতম আসামি আখতারুজ্জামান শাহিনের অবস্থান সম্পর্কে জানতে নেপাল যাবে ডিবি প্রধান হারুন রশিদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। সকাল ৯টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের। এর আগে ৮ দিনের রিমান্ড শেষে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ৩ আসামিকে। এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৮ দিনের রিমান্ড আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৩ আসামি হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ আমান, তার সহযোগী তানভীর ভূঁইয়া এবং শিলাস্তি রহমান।